অনলাইনে ক্লাস এটা আসলে কতটা কার্যকর হয় সেটা কোভিডকালীন সময়ে, মহামারীকালীন সময়ে স্পষ্ট হয়েছে এবং সেটা ছিল একটা অনিবার্য বাস্তবতা। কিন্তু এখন যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এখনই অনলাইনে ক্লাসে ঢুকে যাওয়াটা কতটা যৌক্তিক সেই প্রশ্ন যেমন শিক্ষাবিদরা করছেন, একই সঙ্গে কার্যকর দিক নিয়েও আলাপ হচ্ছে। পাশাপাশি অনেকে বলছেন ঠিক এই মুহূর্তে হাম নিয়ে যে ধরনের পরিবেশ তৈরি হয়েছে সেটাও আসলে অনলাইন ক্লাসকে যৌক্তিকতাকে আরেকটু শক্তিশালী পর্যায়ে নিয়ে যায় কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। আমরা সবটা নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত আছেন শিক্ষা গবেষক ডক্টর মোস্তাফিজুর রহমান এবং আছেন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আরিফুর রহমান। আমি দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং ডক্টর মোস্তাফিজুর রহমান, ছোট করে একটা বিষয় শুরুতে আপনার কাছে জেনে নিতে চাই। মানে কোভিডকালীন সময়ে অনলাইনে ক্লাসে যেতে হয়েছে কারণ লকডাউন ছিল এবং সেটা একটা জীবন মৃত্যু ইস্যু ছিল। খুব কঠিন একটা বাস্তবতা এবং অনিবার্য পরিস্থিতিতে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। যদিও অনলাইনে ক্লাসে সুফল নিয়ে অভিভাবকদের নানা মতভেদ আছে, ডিভাইস আসক্তি থেকে শুরু করে নানা কিছু। এখন যে প্রেক্ষাপট আপনি দেখছেন, লোডশেডিং ওইভাবে শুরু হয়নি, কিন্তু জ্বালানি সাশ্রয়ের একটি ইস্যু রয়েছে। বিকল্প কোনো কিছু হতে পারতো, মানে এখনই অনলাইন ক্লাসে যাওয়াটা আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি প্রথমে যেটি বলবো যে অনলাইনে যে ক্লাসের প্ল্যানটি করা হয়েছে সেটি মানে কার্যকর কোনো পদক্ষেপ না। আমি একটি এক্সাম্পল দিতে পারি। ধরুন যে একটি ক্লাসরুমে ৬০ জন বা ৫০ জন শিক্ষার্থী, আমি ধরি যে ৫০ জন শিক্ষার্থী রয়েছে, বা আমি স্ট্যান্ডার্ড ধরি যে ৩০ জন শিক্ষার্থী রয়েছে। ৩০ জন শিক্ষার্থী যখন একটি ক্লাসরুমে পড়াশোনা করে, সেটি যদি আমাদের যেই স্কুলগুলোতে এসি নাই, সেই ৩০ জন স্কুলের জন্য একটি ক্লাসরুমে ২ থেকে ৩টি ফ্যান লাগে। আবার যদি আমি এসি হয় তাহলে দুটো এসি একটি ক্লাসরুমে লাগে। কিন্তু যখন আমি অনলাইনে চলে যাচ্ছি তখন ৩০টি বাচ্চা ৩০টি রুম থেকে সংযুক্ত হচ্ছে। তার মানে ৩০টি রুমে কিন্তু ৩০টি ফ্যান চলছে, যেটি আমি একসাথে একটি ক্লাসরুমে করলে ৩টি ফ্যান দিয়ে চালাতে পারতাম, সেটা আমার কিন্তু ৩০টি ফ্যান লাগছে। সেকেন্ড, আমি আসি, যদি এসি রুমের আপনি কথা চিন্তা করেন, যে উচ্চ যে ভালো স্কুলগুলো যে এসি আছে, সেখানে একটি ক্লাসরুমে ৩০টি বাচ্চাকে পড়ালে দুটো এসি লাগতো। সেখানে এই বাচ্চাগুলো যখন, যেই বাচ্চাগুলো ইংলিশ মিডিয়াম বা এসি ক্লাসরুমে পড়ে, তাদের বাসাতেও কিন্তু অধিকাংশের এসি রয়েছে। এই বাচ্চাগুলো যখন ক্লাসরুমে না থেকে এসি ব্যবহার করবে, তখন দেখবেন ৩০টি এসি ব্যবহার হচ্ছে তাদের ৩০ জন। তাহলে কোথায় মানে সাশ্রয় হলো বিদ্যুৎ? এটি কিন্তু আমার কাছে বোধগম্য না। সো যেই যুক্তিতে করা হচ্ছে যে আপনার ইয়েতে মানে জ্বালানি সংকটের কারণে আমাদের পাওয়ার থেকে বাঁচানোর কারণে আমাদের পাওয়ার মানে ব্যবহার হ্রাস করার জন্য, সেটি কিন্তু হবে না। পাশাপাশি যেটি হবে, আমাদের বাচ্চাগুলো যখন অনলাইন আর অফলাইনের ক্লাসের মধ্যে পার্থক্য, আপনি একটু আগেই বলেছেন যে কোভিডের সময় আমার প্রতিষ্ঠান থেকে আমরা কোভিডের পরবর্তী এফেক্টে 3টি গবেষণা করেছি। সেই জায়গায় আমরা 3টি গবেষণায় দেখেছি। প্রথমে লার্নিং লসটি আমরা মানে ব্যাপকভাবে দেখেছিলাম। এনসিটিভির সরকারেরও একটি গবেষণা রয়েছে প্রাথমিকে, আমরা করেছিলাম মাধ্যমিকে। সেখানে মাধ্যমিকে আমরা দেখেছি যে এনসিটিভির যে কারিকুলাম, এনসিটিভির যে কম্পিটেন্সি এগুলো ইন্ডিকেটরগুলো ছিল, সেগুলো ধরে যখন আমরা পরীক্ষা নিলাম, সেখানে 30% শিক্ষার্থীও কিন্তু 33 নাম্বার পেল না। অথচ সেই বাচ্চাগুলো কিন্তু পরবর্তী ক্লাসে উঠে গেছে বড় ধরনের একটি শিক্ষণ ঘাটতি নিয়ে। তাহলে এটি একটি ছিল। দ্বিতীয় একটি ছিল আরবান রুরাল, একটি আমরা বড় ধরনের বৈষম্য দেখেছি। আমরা রাজশাহী কিছু আদিবাসী অধ্যুষিত এলাকায় দেখেছিলাম একটি বাচ্চা অনলাইনে ক্লাস করতে পারেনি ডিভাইস সংকটের কারণে। তৃতীয় যেটি হচ্ছে, আমরা ধনী দরিদ্রের মধ্যে ক্লাসরুমে একটি আমরা মানে এক্সেসের ক্ষেত্রে বৈষম্য দেখেছিলাম ডিভাইসের কারণে। আবার একই সাথে জেন্ডারের ক্ষেত্রে আমরা বৈষম্য দেখেছিলাম। একটি বাসায় যখন দেখেছি যে ছেলে মেয়ে 2 জন আছে, সেক্ষেত্রে আমাদের গবেষণায় উঠে এসেছে ডিভাইসটি ছেলেকে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের অতীত অভিজ্ঞতা যেটি আমরা দেখেছি, সেটি কিন্তু কার্যকর ছিল না। আর এখন আরো ভয়ঙ্কর জিনিস হচ্ছে, এখন কিন্তু ঘরবন্দি সবাই না, বাবা মারা, বিশেষ করে মেট্রোপলিটন এলাকায় বাবা মারা কিন্তু কর্মক্ষেত্রে যাবে। তাহলে আমাদের যে স্কুলগুলোর কথা বলা হচ্ছে, বিশেষ করে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই বাচ্চাগুলো কিন্তু ডিভাইস অ্যাক্সেস থাকবে না। কেননা বাবা মা দুইজনই যখন কর্মক্ষেত্রে যাবে, বিশেষ করে মেট্রোপলিটন এলাকায়, তখন বাচ্চাগুলো ডিভাইসের অভাবে একটি অংশ কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। দ্বিতীয় হচ্ছে মনিটরিং। কোভিডের সময় বাচ্চাগুলো যখন ক্লাস করছিল, তখন বাবা মা কিন্তু মনিটরিং করছিল যে বাচ্চাটা ডিভাইসে কি ক্লাস করছে নাকি অন্য কোনো গেম খেলছে বা অন্য কিছু করছে। বাট এখন বাবা মা যেহেতু বাসায় থাকবে না, মনিটরিংটাও করা যাবে না। সুতরাং দেখা যাচ্ছে যে আগে যে আমরা শিখন ঘাটতি বা যে আমরা যে শিখন ঘাটতিটা দেখেছিলাম, এবার কিন্তু সেই তুলনায় বেশি আসবে।
খুব স্পষ্ট করে অনেকগুলো যুক্তি আসলে আপনি তুলে ধরেন। আমি একটু অধ্যক্ষ মোহাম্মদ আরিফুর রহমান আপনার কাছে আসতে চাই। মানে প্রথমত আমরা গবেষণালব্ধ যে সমস্ত তথ্যগুলো জানলাম, সেই সমস্ত তথ্য তো আমাদের সামনে আছে বাস্তবতার প্রেক্ষিতে, এবং আপনি করোনার সেই সময়টাতে অনলাইনে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে তাতে কতটা প্রথমত শিখন ঘাটতি আপনি পেয়েছেন, যেটা এই বাস্তবতায় আসলে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বা ফলপ্রসূ কিছু হবে না। শুরুতে আপনার একটা পর্যবেক্ষণ জানতে চাই আসলে এই সিদ্ধান্তের। আসলে আমাদের করোনাকালীন সময় যে অনেক সিস্টেম ছিল, আমাদের প্রথম অভিজ্ঞতা ছিল। তো সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের পড়া দিয়ে শিক্ষণ ঘাটতি পদ্ধতিতে আমরা ক্লাসে পেয়েছি, শিক্ষার্থীদেরকে সেখানে ব্যাপক শিক্ষণ ঘাটতি পেয়েছি। কিন্তু একটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে, আসলে আপদকালীন সময়ে শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদেরকে সংযুক্ত রাখার জন্য এই ব্যবস্থা। তো সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুত থাকতে হবে যে আমাদের যদি জ্বালানি সংকট বা যে খামের আমি আপনার সঙ্গে সংযোগটা একটু পুনর্স্থাপনের চেষ্টা করি, যাতে আরেকটু স্পষ্ট করে আমরা শুনতে পারি। আমি একটু ডক্টর মোস্তাফিজুর রহমান আরেকটা পয়েন্ট নিয়ে আপনার কাছে আসতে চাই। মানে আমরা আসলে দেখতে পাচ্ছিলাম যে এই মুহূর্তে যেই বাস্তবতা, জ্বালানি সংকটের একটা পূর্বাভাস, অর্থাৎ যুদ্ধ যখন দীর্ঘ হবে জ্বালানি সংকট তখন আরো বাড়তে থাকবে। যদি সেরকমটাই হয় তাহলে আগে থেকেই প্রস্তুতিমূলক ব্যবস্থার অংশ হিসেবেই এই অনলাইনে ক্লাসের কথা বলা হচ্ছে। আপনার কি মনে হয় যদি জ্বালানি সংকট তীব্র হয় সেক্ষেত্রে আসলে অনলাইন ক্লাসের বিকল্প আর কি থাকতে পারে? আমি যে জায়গায় যেতে চাবো, জ্বালানি সংকটের জন্য শুধু যে শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে নিতে হবে এটা কতটুকু যুক্তিসঙ্গত? দেখুন, আমাদের মার্কেটগুলো, আমাদের স্কুলগুলোতে কিন্তু অধিকাংশই এসি ব্যবহার হয় না এবং দিনের বেলায় ক্লাস হচ্ছে। সুতরাং এখানে আমাদের যদি ইলেকট্রিসিটির কনজাম্পশন দেখি তাহলে শুধু ফ্যানের একটি অংশ থাকবে আর হচ্ছে বৈদ্যুতিক বাল্বের একটি অংশ থাকবে। আবার অনেক স্কুল রয়েছে যেটাতে আমরা ডে লাইট ইউজ করতে পারি। বাট আপনি দেখুন আমাদের শপিং মলগুলো, যে শপিং মল আজকে ব্যবসায়ী সমিতি বলেছে যে তারা রাত 8টায় বন্ধ করে দিবে, কিন্তু এক একটি শপিং মল সারাদিন যখন চলছে বা সন্ধ্যায় চলছে, সেন্ট্রাল আমাকে কি শোনা যাচ্ছে? আপনারা মনে হয় লাইনটি চলে গিয়েছে। হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি। শপিং মলের কথা বলছিলেন আপনি। জি, একটি বা দুটি বড় শপিং মলের যদি ইলেকট্রিসিটি আমরা বাঁচাতে পারি তাহলে ঢাকা শহরের সব স্কুলগুলোতেই আমরা অনলাইনে পরিবর্তে অফলাইনে ক্লাস করতে পারছি। সুতরাং আমাদেরকে স্কুলের দিকে শুধু চিন্তা না করে একই সাথে আমরা প্ল্যান দেখতে চাই যে সরকারকে উদ্যোগ নিতে হবে। শপিং মল, কমিউনিটি সেন্টারে এখনো বাতি জ্বলছে, কমিউনিটি সেন্টারগুলোতে আলোকসজ্জা করে বিবাহ হচ্ছে, রাত 12টা 1টা পর্যন্ত আপনার আলোকসজ্জা চলছে, সেগুলোকে আমরা চিন্তায় আনতে পারি। আমি একটি কথা আমি এক্সাম্পল দিতে পারি। আমি পরশু দিনকে সংসদ ভবনের পাশ দিয়ে আসছিলাম, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরটি যেদিকে রয়েছে চন্দ্রিমা উদ্যানে, সেই রাস্তা দিয়ে আমি আসছিলাম। আমি দেখলাম যে সংসদ ভবনে এতগুলো লাইট জ্বলছে কিন্তু সংসদ ভবনে তখন কোনো অধিবেশন চলছিল না। তাহলে আমরা সংসদ ভবনের নিরাপত্তার জন্য যতটুকু লাইট দরকার, রাস্তায় জনগণের নিরাপত্তার জন্য যতটুকু লাইট দরকার, সেগুলো রেখে বাকিগুলো কিন্তু আমরা সেভিংস করতে পারি। আমরা প্রয়োজনে ওয়ার্কিং আওয়ার আমরা সকাল 9টার পরিবর্তে আমরা 8টায় যে আমরা ডে লাইট গুলো ইউজ করতে পারি। এরকম অনেক অল্টারনেটিভ আছে যার মাধ্যমে আমরা এনার্জিটাকে, আমরা পাওয়ারটাকে সেভ করতে পারি। কিন্তু হঠাৎ করে সেগুলো অল্টারনেটিভ চিন্তা না করে স্কুলটিকে অনলাইনে নিয়ে আসা, সেটি কিন্তু কার্যকর বা কোনো যৌক্তিক হতে পারে না। আমাদের স্কুলকে বন্ধ করার অপশনটা আমাদের সর্বশেষ হতে পারে, যে স্কুলটি বন্ধ করবো সর্বশেষ। তার আগে আমরা বিভিন্ন জায়গা থেকে প্ল্যান করে আমরা ইলেকট্রিসিটির ব্যবহারটা আমরা কমাতে পারি। আচ্ছা, আমি অনলাইন ক্লাসের দিক থেকে আসলে কি প্রক্রিয়ার সমাধান হতে পারত সেগুলো নিয়ে আরও কথা জানার চেষ্টা করব। তার আগে এক ধরনের যুক্তি এখন এই মুহূর্তে অনেকেই তুলে ধরছেন, কিছু কিছু অভিভাবকরাও যেমন তুলে ধরছেন, কিছু কিছু বিশ্লেষকরাও তুলে ধরছেন, এবং তারা বলার চেষ্টা করছেন যেহেতু হাম নিয়ে অনেক বেশি এক ধরনের অস্থিরতা চলছে, অনেক মৃত্যুর ঘটনা ঘটছে এবং এটা চরম মাত্রা ছোঁয়াচে রোগ, কাজেই সেই বাস্তবতায়ও অনলাইন ক্লাসের পক্ষে অনেকে কথা বলছেন। হাম ইস্যুটা আসলে কতটা মাথা ব্যথা তৈরি করতে পারে অনলাইন ক্লাসের ক্ষেত্রে, সেটা আদৌ যৌক্তিকতা তুলে ধরে কিনা? হামের যে ইস্যুটি নিয়ে এসেছেন এটি ছোঁয়াচে রোগ, এটি অবশ্যই অনলাইন ক্লাসের ক্ষেত্রে যৌক্তিকতা নিয়ে আসতে পারে। কিন্তু হামের জন্য তো এখানে করা হয় না, এখানে ইলেকট্রিসিটির জন্য করা হয়েছে। হামের জন্য সবচেয়ে বেশি প্রাদুর্ভাব হামের আমরা দেখেছি রাজশাহীতে। তাহলে রাজশাহী অঞ্চলের, রাজশাহীর লোকাল এবং শহরের মেট্রোপলিটন এলাকার সব স্কুলগুলোকে অনলাইনে নেওয়া যেত।
কিন্তু এখানে হামের কথাটা বলা হচ্ছে, কিন্তু হামটাকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে আমার মনে হয় না। হামের জন্য যে এলাকাগুলো বিশেষ করে এখন চিহ্নিত হয়েছে, সে ঢাকা শহরে কিন্তু হাম সেভাবে এখনো বের হয় নাই। হামের জন্য আমরা দেশের উত্তরাঞ্চল বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জকে আমরা পেয়েছি। সো ওই জায়গাগুলোকে একটি যেখানে হাম দেখা যাচ্ছে ওই এলাকার স্কুলগুলোকে অনলাইনে নেওয়া যেতে পারে এবং ওই এলাকাগুলোকে একটু ব্লক করে সিল করে দেওয়া যেতে পারে, যে ওখানকার হাম তো শিশুদের মধ্যে বেশি ছড়ায়, ওখানকার বাচ্চাগুলোকে কিভাবে টেক কেয়ার করা যায়, কিভাবে প্রোটেক্ট করা যায়, সেই প্ল্যান নেওয়া যেতে পারে। আচ্ছা, তার মানে শুরুতে আসলে হটস্পট গুলো নির্ধারণ করে সেটা মাথায় রেখে আসলে পরিকল্পনাগুলো তৈরি করা। এবার আসলে যদি একটু জানার চেষ্টা করি, মানে অনলাইন হবে নাকি অফলাইন হবে, এটা একটা বড় সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত যারা দেবেন তাদের ভিতরে অবশ্যই শিক্ষাবিদ, আপনারা যারা গবেষণা করেন তাদের সবার মতামত থাকা জরুরি ছিল। তেমনটা কি হয়েছে কিনা, এবং আপনাদের দিক থেকে যুক্তিগুলো তুলে ধরে সরকারের কাছে সেটা উপস্থাপন করবেন কিনা? আমাদের দিক থেকে যেটি হচ্ছে, প্রথমত আমাদের সাথে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো যোগাযোগ করা হয়েছে বলে আমি জানি না। আমার অফিসে যদি করতো অবশ্যই আমরা জানতাম। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় একটি নেটওয়ার্ক শিক্ষা নিয়ে কাজ করি, এরকম কোনো আলোচনা হয়েছে আমরা জানি না। কিন্তু শিক্ষামন্ত্রী মহোদয় বলেছিলেন, আমি সেটি টিভিতে দেখেছি, যে 95% অভিভাবক সম্ভবত এটার পক্ষে। কিন্তু এই অভিভাবকের ডেটা উনি কোথায় পেয়েছেন সেটি প্রকাশ করেন নাই। উনি তো আর গবেষণা করেন নাই, উনি নিশ্চয়ই বাহিনী বা কোনো ভাবে তথ্য সংগ্রহ করেছেন। সেই তথ্য কতটুকু সঠিক আমি জানি না, কেননা আমি যখন টিভিতে আপনাদের অভিভাবকদের মতামতগুলো দেখছি, প্রতিটি অভিভাবকই মোটামুটি বলা যায় শতভাগ অভিভাবক কিন্তু এটির বিপক্ষেই কথা বলছে। সো এটিকে মানে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় নাই। আর দ্বিতীয় হচ্ছে, আমরা অবশ্যই ওনাদের সিদ্ধান্ত হয়ে গেলে আমরা আমাদের মতামত জানাবো। তার আগে আমরা আমাদের দিক থেকে বিভিন্ন পক্ষ থেকে আমরা টিভি মিডিয়া বা বিভিন্ন জায়গা থেকে আমরা সরকারকে বলছি যে এটি ঠিক না। এই যে আমরা যে আলাপটি করছি, এটি নিশ্চয়ই সরকারের নীতি নির্ধারণী মহল দেখবেন এবং তারা এই যুক্তিগুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলে আমার বিশ্বাস। একটা সাংঘর্ষিক সিদ্ধান্ত এখানে আসছে কিনা, মানে একদিকে অনলাইন ক্লাসের কথা বলা হচ্ছে, আর একদিকে বলা হচ্ছে শিখন ঘাটতি হয়ে যাওয়ার কারণে 10টি শনিবার ছুটি বাদ, সে 10টা শনিবারে আসলে ক্লাস হবে। মানে একদিকে অনলাইন, অন্যদিকে শনিবারের ছুটি বাদ, মানে এই সিদ্ধান্তটা আসলে কি বলবো? হ্যাঁ, এটি আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে আমি সাধুবাদ জানাবো। এবার হচ্ছে জানুয়ারি থেকে এখন পর্যন্ত যদি আপনি দেখেন, জানুয়ারি থেকে এখন পর্যন্ত অলমোস্ট 10টার বেশি শনিবার ছিল, 12টি বা এরকম ছিল যে শনিবার, বাট কোনো ক্লাসই সেভাবে হয় নাই। জানুয়ারি মাসে যখন ভর্তির মৌসুম চলছিল, ভর্তির পরেই নির্বাচনী ডামাডোলে পরে নির্বাচন হওয়ার পরেই রমজান চলে এসেছিল, এবং রমজানে কিন্তু সরকারের সদিচ্ছা ছিল স্কুল খোলা রাখার জন্য। পরবর্তীতে হাইকোর্টের থেকে নির্দেশনা, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে এটাকে সরকার এক পর্যায়ে রমজান বন্ধ রেখেছিল। তারপরে কেবল স্কুলগুলো কিন্তু গত রোববারে এই সপ্তাহে ওপেন হয়েছিল। সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল যে শনিবার ওপেন রাখা, এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ এবং খুব ভালো উদ্যোগ, আমরা সাধুবাদ জানাই। কিন্তু একই সাথে ব্লেন্ডেড অ্যাপ্রোচ যেটি উনি বলেছেন, সেটি কিন্তু আমাদের মতো বাংলাদেশের মতো দেশের প্রেক্ষাপটে এটি খুব বেশি কার্যকর হবে বলে আমার মনে হয় না। কেননা এটির আমি এটা নিয়ে একটু পরে আসি, যদি সময় থাকে তাহলে আলাদা করে এটা নিয়ে কথা বলবো। আজকে শুধু অনলাইন ক্লাস ইস্যুতে একটু থাকতে চাই। আমি একটু অধ্যক্ষ মোহাম্মদ আরিফুর রহমান আপনার কথা শুনতে চাই। মানে আমরা শিক্ষা গবেষকের বক্তব্য শুনেছি, কিন্তু আপনারা যারা শ্রেণীকক্ষে পাঠদান করেন এবং খুব কাছ থেকে শিক্ষার্থীদের বুঝেছেন, আপনার মনে হয় কিনা এই মুহূর্তে অনলাইনে ক্লাস করলে আসলে শিক্ষণ ঘাটতি তৈরি হবে না এবং সেক্ষেত্রে তারা ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারবে? মানে বাস্তবতা কি দেখেন আসলে অনলাইন ক্লাসটা হচ্ছে আপদকালীন সময় শিক্ষার্থীদেরকে একটু এগিয়ে নেওয়ার জন্য একটা পদক্ষেপ। তবে এটা দীর্ঘায়িত করা যাবে না, এবং আমার কাছে মনে হচ্ছে সপ্তাহে 3 দিন না করে 2 দিন বা 1 দিন করলে ভালো হয়। আমাদের করোনাকালীন সময় যে অভিজ্ঞতাটা রয়েছে এবং পরবর্তীতে যখন আমরা শিক্ষার্থীদেরকে পেয়েছি, আমরা কিন্তু সেই শিক্ষণ ঘাটতিটা এখনো পুরোপুরি পূরণ করতে পারিনি। এবং আমাদের অভিভাবকদেরও একটা অভিমত রয়েছে যে ডিভাইস থেকে এখনো তাদেরকে পুরোপুরি বের করতে আনতে পারেনি। তো আমি মনে করি যে সরকারের এটা খুব স্বল্প মেয়াদী একটা পরিকল্পনা হওয়া উচিত, এবং সপ্তাহে যে 6 দিন কার্য দিবস করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, এই আপদকালীন সময়ে 5 দিন কার্যক্রমের মধ্যে 2 দিন বা 1 দিন অনলাইনে রেখে আদৌ মনে হয় কিনা মানে অনলাইন ক্লাসে কোনো একটা সমাধান আসে? কারণ এই ব্যাখ্যাটা নিশ্চয়ই আপনি শুনেছেন, মানে একটা ক্লাসে যদি 30 জন শিক্ষার্থী থাকে, তারা যখন বাসায় থাকবে তখন 30টা রুমে 30টা ফ্যান চলবে, কিন্তু এখন একটা শ্রেণীকক্ষে বড় যে 3টা ফ্যান চলতে পারে, 30 জন শিক্ষার্থী সেখানে থাকতে পারে, লাভ কি হলো?
না, এটা সরাসরি ক্লাসের সাথে অনলাইন ক্লাসের কোনো তুলনা হবে না। সরাসরি ক্লাসের আসলে বিকল্প কিছু নেই। কিন্তু বিষয়টা হলো আমাদের আপদকালীন সময়ে পুষিয়ে নেওয়ার জন্য, যেহেতু হামের প্রাদুর্ভাব বা জ্বালানি সংকট, এই ক্ষেত্রে যদি আমাদের এই সংকটের কারণে শিক্ষা প্রতিষ্ঠানটা বেশিরভাগ সময় বন্ধ রাখতে হয়, জি। এর জন্য বিকল্প হিসেবে আপনি যেটা বলেছেন, আপনার সাথে আমি একমত যে আসলে 30টা ফ্যান, বা আমরা দেখেছি করোনাকালীন সময়ে একজন শিক্ষার্থী জয়েন করেছে কিন্তু সে ঘুমাচ্ছে, তখন জয়েন করে জি। ঘুমাচ্ছে। জি। আমি যখন তাকে পড়া ধরছি, তখন যাকে বারবার তার কাছ থেকে রেসপন্স চাচ্ছি, তখন কিন্তু সে লিভ নিচ্ছে, আমি পাচ্ছি না বা কোনো পদক্ষেপ নিতে পারছি না। তো সরাসরি ক্লাসের বিকল্প নেই, এটা আমরা আমাদের করোনাকালীন সময়ে আমরা লেসনটা পেয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে, যেহেতু একটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ক্রাইসিস, এই মুহূর্তে আমাদের আমাদের বিশেষজ্ঞ যে কথাটা বলেছেন যে অন্যান্য সেক্টরও আমাদের জ্বালানি সংকটের জন্য মার্কেট বা অন্যান্য সেক্টরে যেটা রয়েছে সেখানে আমরা দিনের আলোটা ব্যবহার করতে পারি। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসটা যতটুকু কম রাখা যায়। শুধু তাই না, যে আমার প্রতিষ্ঠানে ক্লাসটা শুরু হয় সকাল 8টায় এবং অনেক ক্লাস শেষ হয় 1টায়। এখন একজন শিক্ষার্থী যদি সপ্তাহে 2 দিন বা 3 দিন 8টা থেকে 1টা পর্যন্ত সে তার মোবাইল বা কম্পিউটার সামনে বসে থাকে, জি। তাহলে কিন্তু সে আউটপুট দিতে পারবে না বা সে মনোযোগী একদম। থাকতে পারবে আরেকটি না। বিষয় কি একটু বলবেন, মানে এটা অনেকেই জানতে চাইছেন, মানে স্কুলের ব্যাপারে সরকার হয়তো অনলাইনে চলে গেলেন, কিন্তু কোচিং সেন্টারের কি হবে? কোচিং সেন্টার তো আর অনলাইন করছে না, ঠিকই তো সেখানে এসে ক্লাস করবে শিক্ষার্থীরা, তাদের ব্যাপারে তো নির্দেশনা আসা প্রয়োজন। জি। যেহেতু অনলাইন ক্লাসটা করাই হচ্ছে একটা সংকটের কারণে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কোচিং সেন্টারগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং কোচিং সেন্টারও অনলাইন ক্লাস রয়েছে। তো আমি সেই কোচিং সেন্টারের দিকে যাব না, কিন্তু আমরা যদি ফর্মাল ক্লাসে শিক্ষার্থীকে সরাসরি আনছি না একটা প্রাকৃতিক কারণে বা আমাদের নিয়ন্ত্রণ অযোগ্য একটা কারণে, তাহলে সেই ক্ষেত্রেও সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে যে সরাসরি কোচিং ক্লাস সবগুলো রাখা যাবে না। শুধু এটা না, মানে প্রান্তিক অঞ্চলে যারা থাকবে তাদের কাছে যদি নেটওয়ার্ক ঠিকঠাক মতো না থাকে, তারা কিভাবে ইন্টারনেটের মাধ্যমে ক্লাসগুলো অ্যাটেন্ড করবে? আমার কাছে মনে হচ্ছে যে মহানগরী এলাকাতে এই সমস্যাটা রয়েছে বেশি, যেহেতু এখানে গাড়ি চলাচলটা বেশি হয়। শিক্ষার্থী তার বাসা থেকে প্রতিষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে গাড়ি ব্যবহার করতে হয় যাতায়াত ব্যবস্থার জন্য। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে, যেখানে অনেক সময় শিক্ষার্থীরা হেঁটে আসা যাওয়া করে, সেখানে আমার কাছে মনে হচ্ছে অনলাইন ক্লাসটা ছাড়াও মনে হয় একাডেমিক কার্যক্রম চালালে ভালো হবে। আর যেহেতু সেখানে ইন্টারনেট বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো কম রয়েছে, মোবাইল বা শিক্ষক বা শিক্ষার্থীদের যে ইলেকট্রনিক ডিভাইস, সেগুলো সুযোগ সুবিধা রয়েছে, অনেক বাবা মা সাপোর্ট দিতে পারবে না, তাহলে কিছু শিক্ষার্থী কিন্তু সেখান থেকে সরে যাবে, অনলাইন ক্লাসের সুযোগ থাকলে সেটা অংশগ্রহণ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে যেখানে আমাদের জ্বালানি সংকটের কারণে আমরা যেটা করেছি, জ্বালানিটা যেখানে বেশি ব্যবহার হচ্ছে বা যেখানে আমাদের সাশ্রয় করার সুযোগ রয়েছে, সেই জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে অনলাইন ক্লাস। এবং আমি সেটা বলবো, অবশ্যই সেটা এত লম্বা সময় নেওয়া যাবে না দৈনিক, কারণ একটা বাচ্চা 8টা থেকে 1টা পর্যন্ত যদি একজন শিক্ষার্থী তার মোবাইল ও কম্পিউটার সামনে সে পর্যায়ক্রমে থাকে, ক্লাসটা তো একটা পর একটা পর্যায়ক্রমে চলতে থাকবে, তাকে কিন্তু সে অল্প সময়ের জন্য বাইরে যেতে চাইবে না। যখন এই যে এতগুলো পরামর্শ এই স্বল্প সময়ের মধ্যে এলো, মানে আপনি যেমনটা দিলেন, যেমনটা ডক্টর মোস্তাফিজুর রহমান দিলেন, মানে এই বিষয়গুলো নিয়ে আগে থেকে সরকারের সঙ্গে আপনাদের কোনো কথা হয়নি বা আপনাদের মতামত জানতে চাইনি? ছোট করে একটু বলবেন জনাব আরিফুর রহমান। আমরা এখনো পাইনি, তবে বিভিন্ন মিডিয়া এসেছিল। আপনাদের 71 টিভিতে আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে অনলাইন ক্লাসের যে সুবিধা অসুবিধা সবকিছু রয়েছে, আপৎকালীন সময়ে যতটুকু দরকার, তবে মিনিমাম যতটুকু করা যায়, কারণ আমরা সেই 20 সালের করোনাকালীন ইয়াটা কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারিনি। বুঝতে পারছি, তার মানে একই ঘাটতি রয়েছে, তারপরেই এই বিষয়গুলো যখন সামনে আসে তখন পুনর্বিবেচনা কিংবা আরেকটু যাচাই বাছাই করার প্রয়োজন হয়। অনেক ধন্যবাদ। আরেকটু যাচাই বাছাই করার প্রয়োজন। এবং আর আমাদের যারা ফিল্ড লেভেলে আমরা কাজ করছি, আমাদের সাথে যদি একটু পরামর্শ করে প্রত্যন্ত অঞ্চল, শহর অঞ্চল সব মিলে, তাহলে আমরা মনে হয় ভালো সিদ্ধান্ত নিতে পারবো। অবশ্যই। এবং ডক্টর মোস্তাফিজুর রহমান তো বললেনই, বিষয়গুলো নিয়ে যখন চূড়ান্তভাবে প্রয়োগ করা হবে তখন হয়তো আপনাদের দিক থেকে আলাদা করে মতামত বা পর্যবেক্ষণ নিশ্চয়ই আপনারা তুলে ধরবেন এবং তখন আশা করি কথা বলার সুযোগ হবে। কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন দুজন অতিথি, ছিলেন শিক্ষা গবেষক ডক্টর মোস্তাফিজুর রহমান এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আরিফুর রহমান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবার দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।